নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, দিল্লির সংসদ ভবনের করিডোরে গত ৮-১০ দিন ধরে একটা লোককে দেখাই যাচ্ছে না। যে লোকটা কখনো লোকসভায় কখনো রাজ্যসভায় সবসময় সবচেয়ে বেশি সরব থাকতেন, বিরোধীদের ১ ইঞ্চি জমি পর্যন্ত ছাড়তেন না, সেই অমিত শাহ হঠাৎ যেন হাওয়াই হয়ে গেছেন। সংসদের বাইরে প্ল্যাকার্ডে লেখা অমিত শাহ কোথায় নিখোঁজ, আর ভেতরে বিজেপির অন্দরমহলের যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা যদি সত্যি হয় বন্ধুরা, তাহলে বলতে হবে মোদি শাহ জুটির ১২ বছরের যে অটুট রসায়ন তাতে প্রথমবারের মতো কিন্তু ফাটল ধরেছে। আজকের ভিডিওতে আমি খুঁটিয়ে আপনাদেরকে দেখাবো কি হয়েছে গত সপ্তাহগুলোতে, কেন একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন শাহ গেলে সরকারও যাবে, আর কেনই বা নরেন্দ্র মোদী নিজে মাঝরাতে ইনস্টাগ্রামে রিল বানিয়ে জেনজিদের মন জয় করার আপ্রাণ চেষ্টা করছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে এমন কিছু কানেকশন তুলে ধরা হয়েছে যা আপনারা হয়তো আগে কখনো শোনেননি। বন্ধুরা, প্রথমে প্রেক্ষাপটটা বুঝে নেওয়া দরকার। ভারতের রাজনীতিতে নিট পেপার লিক ইস্যু নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এই প্রশ্ন উঠেছে যে কিভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র বারবার ফাঁস হয়ে যাচ্ছে, অথচ কারোর জবাবদিহিতা বিন্দুমাত্র নেই। এবারও যখন একই অভিযোগ সামনে এলো তখন ছাত্ররা রাস্তায় নামলো। ২০ জুলাই দিল্লিতে যে ছাত্র বিক্ষোভ হয়েছিল সেটা সংসদ ঘেরাওয়ের রূপ পর্যন্ত নিয়ে থাকে, আর তারপর যা ঘটলো তা নিয়ে আজ গোটা দেশ কিন্তু একেবারে তোলপাড়। পুলিশ, সিআরপিএফ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স ছাত্রদের উপরে লাঠিচার্জ করে, পেলেট গান ব্যবহার করে, কাঁটাতার আর টিয়ার গ্যাস দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এই দৃশ্যটা যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তখন দেশের তরুণ প্রজন্ম, যাদেরকে আমরা জেনজি বলছি, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। এই আন্দোলন শুধু একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ থেকে বেরিয়ে হয়ে দাঁড়ায় সরকারের সামগ্রিক জবাবদিহিতার প্রশ্ন। বিরোধী দলগুলো কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি সবাই একযোগে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ শুরু করে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী নেতারা কালো পোশাক পরে সংসদ চত্বরে প্রতীকী প্রতিবাদও করেন। দাবি ওঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দুজনেরই পদত্যাগ চাই। এখন প্রশ্ন হলো বন্ধুরা, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে সুপরিচিত, যাকে বলা হয় মোদির চাণক্য, তিনি হঠাৎ কেন এমন চাপে পড়লেন যে সংসদে ঢুকতেই দ্বিধা করছেন বলে আলোচনা হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে যেতে হবে পর্দার আড়ালে, যেখানে বলা হচ্ছে মোদী শিবির আর অমিত শাহ শিবিরের মধ্যে সমীকরণটা বদলে যাচ্ছে। সূত্রের দাবি অনুযায়ী বন্ধুরা, ২০ জুলাইয়ের আগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহের মধ্যে প্রথমবারের মতো মতভেদ দেখা দেয়। এই দাবির পেছনে যুক্তিটা এরকম: ধর্মেন্দ্র প্রধান দীর্ঘদিন ধরেই অমিত শাহের ঘনিষ্ঠ বলয়ের মানুষ বলে পরিচিত। নির্বাচনী কৌশল রচনায় অমিত শাহের সঙ্গে যে তিনজনের নাম বারবার উঠে আসে, অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান আর ভূপেন্দ্র যাদব, তারা মিলেই বিজেপির নির্বাচনী ম্যানেজমেন্টের একটা বড় অংশ সামলান বলে ধারণা করা হয়। এই কথিত অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী বন্ধুরা, অমিত শাহ চাননি যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করুন, বরং তার প্রস্তাব ছিল প্রধানকে সঙ্গে নিয়ে তিনি একটা নতুন রাজনৈতিক কৌশল তৈরি করবেন, আর পেপার লিক ইস্যুতে সংসদে বিরোধীদের সরাসরি জবাব দেওয়া হবে। অর্থাৎ শাহের কৌশল ছিল আক্রমণাত্মক, পিছু না হটে মোকাবেলা করা। এই নিয়ে কথিতভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকও হয়, কিন্তু মোদী নাকি এতে রাজি হননি। বন্ধুরা, তারপরে ঘটে সেই ২০ জুলাইয়ের ঘটনা। গোয়েন্দা ব্যর্থতা, পুলিশি অতি সক্রিয়তা আর তার জেরে যেভাবে মোদীকে ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে ট্রোল করা শুরু হয়, তাতে নাকি প্রধানমন্ত্রী নিজেই অনুভব করেন তিনি সরাসরি টার্গেটে চলে এসেছেন। এই পরিস্থিতিতে মোদী একাই সিদ্ধান্ত নেন যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। যদি এই দাবি সত্যি হয় তাহলে বুঝতে হবে এই পুরো সিদ্ধান্ত প্রক্রিয়ায় অমিত শাহকে একরকম পাশ কাটিয়ে দেওয়া হয়েছিল। এরপর যা হয় তা আরো কৌতূহল উদ্দীপক বন্ধুরা। বলা হচ্ছে নরেন্দ্র মোদী নিজেই ড্যামেজ কন্ট্রোলের দায়িত্ব হাতে তুলে নেন। তিনি ইনস্টাগ্রামে রিল বানিয়ে সরাসরি তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলা শুরু করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে সামনে এনে জেনজির সঙ্গে মধ্যস্থতার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু কথিত সূত্র বলছে নাড্ডা এখানে শুধু একটা প্রকৃতি মুখ ছিলেন, আসল নিয়ন্ত্রণ ছিল পিএমওর হাতে। আর বন্ধুরা, সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই আলোচনায় অমিত শাহ ছিলেন সম্পূর্ণ অনুপস্থিত।
এখন এই দাবিগুলো যদি সত্যি হয় তাহলে এর অর্থ দাঁড়ায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট মোকাবেলার সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে বাদ করেছেন এমন একজন যিনি এতদিন প্রতিটি বড় সিদ্ধান্তের কেন্দ্রে থাকতেন। এটা শুধু একটা মন্ত্রীর পদত্যাগের গল্প নয় বন্ধুরা, এটা ক্ষমতার ভরকেন্দ্র সরে যাওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত হতে পারে। 20 জুলাইয়ের বিক্ষোভ আর লাঠিচার্জের খবরের মাঝেই দেশে দুটি গুরুত্বপূর্ণ উপনির্বাচন চলছিল। একটি বিহারের বাঁকিপুর কেন্দ্র, যা বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন, অন্যটি মধ্যপ্রদেশের দতিয়ায়, যেখানে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল। এখানে লক্ষণীয় বিষয়টা কি জানেন বন্ধুরা? অমিত শাহ, যিনি বাংলা থেকে বিহার, মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ সব জায়গায় নিজে গিয়ে ভোটের ময়দানে কৌশল সাজান, প্রচারের নেতৃত্ব দেন, এবার তিনি এই দুটি উপনির্বাচনের প্রচার থেকে সম্পূর্ণ দূরে থাকেন বলে বলা হচ্ছে। দতিয়া শহরের ঘনিষ্ঠ বলে পরিচিত নরোত্তম মিশ্রের টিকিট কেটে অন্য প্রার্থীকে দেওয়া হয়েছিল, যা নিয়ে শাহ নাকি ভেতরে ভেতরে অসন্তুষ্ট ছিলেন। বাঁকিপুরে আবার শাহের ঘনিষ্ঠ লবি নীতিন নবীনের পছন্দের প্রার্থীকে বাদ দিয়ে তুলনামূলক দুর্বল একজনকে সামনে আনা হয়। ফলাফল কি হলো? বিজেপি দুটি উপনির্বাচনেই বড় ব্যবধানে হেরে যায়। সবচেয়ে বিস্ময়কর বিষয়, বিজেপির জাতীয় সভাপতি নিজের ছেড়ে যাওয়া বিধানসভা আসনটাতেই দলকে জিতাতে একেবারে পারলেন না। আর সেখানে নীতিশ কুমারের দলও যথেষ্ট সহায়তা করেনি বলে অভিযোগ, কারণ নীতিশের দলের সমন্বয়ের দায়িত্ব মূলত অমিত শাহের হাতেই থাকে। এরপর একটা আকর্ষণীয় দৃশ্য দেখা যায়। দীর্ঘদিন পর নরেন্দ্র মোদী নিজে নীতিশ কুমারের সঙ্গে একান্ত বৈঠক করেন, চা খাওয়ান, হাত মেলান। কিন্তু কেন? কারণ বাঁকিপুরের নীতিশের ভোট ব্যাংক বিজেপির পক্ষে যায়নি, আর নরেন্দ্র মোদী নিজেই সেই সম্পর্ক মেরামতের দায়িত্ব হাতে তুলে নেন। অন্যদিকে সংসদে যিনি সাধারণত মোদীর অনুপস্থিতিতে মোর্চা সামলাতেন, সেই অমিত শাহকে এবার সংসদে অনুপস্থিত দেখা যায়। আর বাইরে চলতে থাকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ, অমিত শাহ কোথায় প্রশ্ন তুলে তার পদত্যাগের দাবিও ওঠে। এই দুটি উপনির্বাচনের ফলাফলকে অনেকে নিছক কাকতালীয় বলবেন, কিন্তু রাজনীতিতে টাইমিং বলে কিন্তু একটা কথা রয়েছে, আর এই টাইমিং বন্ধুরা সন্দেহজনকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, এবার আসি এমন একটা বিষয় যেটা সাধারণ মানুষের চোখে খুব একটা পড়েই না, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে এটাই সবচেয়ে বড় সংকেত। সংসদীয় বিল বা গুরুত্বপূর্ণ বিতর্কের সময় সাধারণত সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু নন, বরং অমিত শাহই কৌশল নির্ধারণ করতেন বলে জানা যায়। কিন্তু পেপার লিক সংশোধন বিলের ওপর আলোচনার সময় অমিত শাহ উপস্থিতি ছিলেন না। তার বদলে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং নিজে বিলটি পেশ করেন এবং বিতর্কে অংশ নেন। শিক্ষামন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও পুরো প্রক্রিয়াটা কথিতভাবে পিএমও থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। এনডিএর সাপ্তাহিক মঙ্গলবার বৈঠকেও যখন মোদী নিজে নীতিন নবীনের সঙ্গে কথা বলছিলেন, তখন অমিত শাহের শারীরিক ভাষা আর মুখের অভিব্যক্তি নাকি অনেকের নজর কাড়ে। মোদী শিবিরের একটা অংশের মত অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে 20 জুলাইয়ের পরিস্থিতি সামলেছিলেন, লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর কাঁটাতার ব্যবহারের সিদ্ধান্ত, তা একটা সীমা অতিক্রম করে ফেলেছিল। পিএমও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দপ্তর, গোয়েন্দা সংস্থা, আইবি আর দিল্লি পুলিশের মধ্যে সমন্বয়হীনতা ছিল বলে কিন্তু অভিযোগ রয়েছে। এমনকি পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকের ওপর যে পুলিশি অভিযান হয়, তাকেও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল অমিত শাহের নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনীর একটা বড় ভুল পদক্ষেপ হিসেবে দেখছে বলে দাবি করা হচ্ছে, যা সরকারের ভাবমূর্তিতে একটা বড় আঘাত এনেছে। এই গোটা পরিস্থিতিতে সবচেয়ে তীক্ষ্ণ মন্তব্যটা এসেছে প্রাক্তন অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিনহার কাছ থেকে বন্ধুরা। তার বক্তব্য অনুযায়ী অমিত শাহের পদত্যাগ মানে আসলে মোদীর নিজের পদত্যাগের সমতুল্য। গত 12 বছর ধরে গুজরাট থেকে কেন্দ্র পর্যন্ত যা কিছু ঘটেছে, তার প্রতিটার দায় এই দুজনেরই ওপর সমানভাবে বর্তায়। তার মতে অমিত শাহ সরকার ছেড়ে গেলে বর্তমান সরকার আর টিকতে পারবে না, পুরো কাঠামোটাই ভেঙে পড়বে। এই মন্তব্যটা গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু বিরোধী দলের রাজনৈতিক আক্রমণ নয়, এটা একজন প্রবীণ অভিজ্ঞ রাজনীতিকের বিশ্লেষণ, যিনি নিজে বহুবার বহু বছর ক্ষমতার অলিন্দে কিন্তু কাটিয়েছেন। তার কথায় একটা গভীর সত্য কিন্তু লুকিয়ে রয়েছে। মোদী আর শাহের রাজনৈতিক পরিচয় এতটাই একে অপরের সাথে জড়িয়ে গেছে যে একজনকে সরানো মানে গোটা কাঠামোর ভিতটা নাড়িয়ে দেওয়া। বন্ধুরা, এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক সতীশ কে সিং বলেছেন, দলে এবং সরকারের ভেতরে সবকিছু স্বাভাবিক নেই। তার ভাষায়, কখনো চাণক্য নিজেও চন্দ্রগুপ্ত হওয়ার দৌড়ে সামিল হতে চান, অর্থাৎ যিনি এতদিন পর্দার আড়ালে থেকে কৌশল সাজাতেন, তিনি নিজেও এখন কেন্দ্রীয় ক্ষমতার দিকে ঝুঁকতে পারেন বলে একটা আভাস।
তিনি আরো বলেন, বিজেপির মতো সংগঠিত দল সাধারণত হারার জন্য নির্বাচন লড়ে না, কিন্তু দলের জাতীয় সভাপতির নিজের কেন্দ্র এবং মধ্যপ্রদেশের মতো প্রভাবশালী রাজ্যে পরাজয় এটাই ইঙ্গিত দেয় যে দলের অভ্যন্তরে গভীর কোনো সমস্যা তৈরি হয়। তার কথায় দলের ভেতরের সমন্বয়, তথ্য আদান প্রদান আর যোগাযোগের মারাত্মক ঘাটতি দেখা দিতে আছে। সবচেয়ে ধারালো মন্তব্যটা তিনি করেন জেনজি প্রসঙ্গে। তার প্রশ্ন, আজকাল সবাই জেনজি জেনজি বলে চিৎকার করছে, কিন্তু আসলে এই তরুণ প্রজন্মের সাথে কথাটা কে বলছে? একদিকে প্রধানমন্ত্রী মাঝরাতে একা রিল বানাচ্ছেন, অন্যদিকে আরএসএস প্রধান মোহন ভগবত নিজের থেকেই বক্তব্য রাখছেন, কিন্তু দলের বাকি সিনিয়র নেতারা কোথায়? এই প্রশ্নটা আসলে দলের নেতৃত্বের একটা গভীর শূন্যতার দিকে কিন্তু ইঙ্গিত দেয়। তবে তিনি সতর্ক করেন, অমিত শাহকে এত সহজে সরানো যাবে না, তার সাংগঠনিক গ্রিপ এখনো অত্যন্ত শক্ত, কিন্তু যদি তাকে জোর করে সরিয়ে দেওয়া হয় তাহলে বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। অন্যদিকে আবার কয়েকজন বিশেষজ্ঞ তারা বলছেন, যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার মূল নিয়ম হলো আলোচনা আর সমঝোতা, কিন্তু বিজেপি সরকার চলছে অনেকটাই একনায়কতান্ত্রিক এবং বি স্ট্রং ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে। যতক্ষণ নেতৃত্ব শক্তিশালী থাকে ততক্ষণ কেউ প্রকাশ্যে বিরোধিতা করে না, কিন্তু একবার ইমারতের ভিত নড়তে শুরু করলে নিচের স্তর থেকেই বিরোধের স্বর কিন্তু ক্রমশ জোরালো হতে থাকে। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো জনসংখ্যা তাত্ত্বিক। ভারতবর্ষের অর্ধেক জনসংখ্যা 30 বছর কম বয়সী। এই বিশাল তরুণ জনগোষ্ঠী চায় কর্মসংস্থান আর মানসম্পন্ন শিক্ষা। এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে অর্থনীতিবিদরা বছরের পর বছর ভারতের সবচেয়ে বড় শক্তি বলে বর্ণনা করছেন, সঠিক পদক্ষেপ না নিলে সেটাই সবচেয়ে বড় সংকটে রূপান্তরিত হতে পারে। যদি নরেন্দ্র মোদীকে কোনো পরামর্শ দিতে হয় তবে সেটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করে সংসদে দাঁড়িয়ে খোলাখুলি স্বীকার করা উচিত যে ভুল হয়েছে এবং একটি সর্বদলীয় কমিটি গঠন করে শিক্ষা ও কর্মসংস্থানের একটা স্থায়ী কাঠামো তৈরি করা উচিত। বন্ধুরা, এতক্ষণ যা বললাম তার একটা বড় অংশ এসেছে অভ্যন্তরীণ সূত্র আর রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা থেকে। সততার সঙ্গে বলা দরকার, নিট পেপার লিক ইস্যুতে ছাত্রছাত্রী বিক্ষোভ, পুলিশি ব্যবস্থা আর সংসদে বিরোধীদের অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি, এই ঘটনাগুলো কিন্তু প্রকাশ্যে ঘটেছে এবং সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত। কিন্তু মোদী শাহের মধ্যে ব্যক্তিগত মতভেদ, পিএমওর একক নিয়ন্ত্রণ বা অমিত শাহের কোণঠাসা হয়ে পড়ার যে বিস্তারিত বিবরণ, তা মূলত অনামা সূত্র আর অনুমান নির্ভর বিশ্লেষণের উপর দাঁড়িয়ে এসেছে। এইসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যথেষ্ট কঠিন। বিজেপি এবং সরকারের তরফে বরাবরের মতো এই ধরনের অভ্যন্তরীণ কৌশলের দাবি অস্বীকার করা হয়ে থাকে এবং দলটি সাধারণত এই ধরনের প্রতিবেদনকে বিরোধী দলের প্রচারণা বলে চিহ্নিত করে। সরকারপন্থীদের যুক্তি হলো, উপনির্বাচনে পরাজয় স্থানীয় সমীকরণের ফল হতে পারে এবং প্রশাসনিক সিদ্ধান্তে একাধিক মন্ত্রকের সংশ্লিষ্টতা থাকা স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ারই অংশ, কোনো ষড়যন্ত্র নয়। তাই দর্শক হিসেবে আপনাদের কাছে অনুরোধ, এই বিশ্লেষণকে একমাত্র সত্যি হিসেবে না নিয়ে এটাকে একটা সম্ভাব্য ব্যাখ্যা হিসেবে দেখুন আর নিজের বিচার বিবেচনা দিয়েই যাচাই করুন। তাহলে বন্ধুরা, সব মিলিয়ে ঠিক দাঁড়াচ্ছেটা কি? এই ভিডিওর মূল বার্তা হলো, অমিত শাহকে সম্পূর্ণভাবে অপসারণ করার অর্থ দাঁড়াবে মোদী সরকারের ভিত নাড়িয়ে দেওয়া। তাই বাস্তবসম্মতভাবে দেখতে গেলে সম্পূর্ণ পদত্যাগের সম্ভাবনা যথেষ্ট কম। তার বদলে হয়তো দেখা যেতে পারে তার প্রভাব কিছুটা সীমিত করা হবে, তার ঘনিষ্ঠ কিছু ব্যক্তির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে, অথবা কিছু দায়িত্ব পুনর্বন্টন করা হবে। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গ পদত্যাগ বর্তমান কাঠামোয় বিজেপির জন্য একটা বড় ধরনের রাজনৈতিক ধাক্কা। আসল প্রশ্নটা কিন্তু এখানে শেষ নয়। প্রশ্নটা হলো, একটা 140 কোটি মানুষের দেশে যেখানে অর্ধেক জনসংখ্যা তরুণ, তাদের ক্ষোভ কি শুধু একজন মন্ত্রীর পদত্যাগ দিয়ে থামানো যাবে, নাকি এই ক্ষোভের পেছনে যে কাঠামোগত সমস্যা, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, প্রশাসনিক জবাবদিহিতার ঘাটতি রয়েছে, তার সমাধান না হলে এই আগুন বারবার জ্বলে উঠবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অমিত শাহ কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন? আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।